আমি তোমাকে ভালোবাসি পরি। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস? তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন বলছো? ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাদের সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবি, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। পরীর বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মনে হচ্ছে আমি তাদের কাছের কোনো জোকার। ওখান থেকে চলে আসলাম। পরিচয়টা দিয়ে নেই, আমি হৃদয়। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নোভা ইসলাম মেঘা, ডাকনাম পরি। পরি আমার ফুফাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলে পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অপমান করে। আর ফুপু মারা যাবার পর তো ওর বাবা আমাদের চোখে দেখতে পারে না। ফুপু মারা যাওয়ার সময় পরি অনেক ছোট ছিল, এখনও ওর বাবার মতোই হয়েছে। ও কখনোই আমাদের সহ্য করতে পারতো না, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারি নাই। আজকে বললাম, তারপর কি হলো তা তো দেখলেনি। আমরা দুজনেই একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসায় শিক্ষা শাখায়। আমি ক্লাস করতে গেলাম। কি রে, কি হয়েছে তোর? আরে পরীকে আজ বলেছিলাম ওকে ভালোবাসি। তুই তো জানিস ও ওই রকমই, তারপর কেন ওকে প্রপোজ করতে গেলি? তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। তোর বড় চাচা আমাদের অনেক করে বলেছেন, না গেলে সে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন, তাদের ভিতর আমার বাবা মেজো, আর পরি হলো আমার বড় ফুপির মেয়ে। একটা অসুখের কারণে বড় ফুপু মারা গেছে। তখনই পরি ছোট ছিল। আমি রুমে শুয়েছিলাম, তখনই ছোট বোন সিনহা এসে বলল, ভাইয়া তুমি আর পরি আপু তো একই কলেজে পড়ো, আপু তোমার সাথে কথা বলে না? না। তুমি যে আপুকে ভালোবাসো তা বলেছো? আজকে বলেছি, কিন্তু বিনিময় থাপ্পড় দিয়েছে আর অনেক কথাও বলেছে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন পরি আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখন আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলে ওরা আমাদের অনেক অপমান করবে। ওখানে যাওয়ার পর সবসময় ওদের থেকে দূরে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। আচ্ছা যা, এখন ঘুমা। বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখে জুয়েল বলল, কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে পরীরাও আসবে, আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে লাগলাম আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম, রাতেই সবাই সব কিছু গুছিয়ে নেবে। আমরা সকলেই রওনা দিব। তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে ব্যাগে ভরলাম। গুছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে যেতে 5 থেকে 6 ঘন্টার মতো লাগে। ফ্রেশ হয়ে সবাইকে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে গেলাম। খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু পরি আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনও আসেনি ওরা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসার বাইরে একটা গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় পরীরা এসেছে। পরীর বাবা আমাকে দেখে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতেও পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমাতে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম। পরিও ছিল। আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু পরি শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে নিলাম। দুজনে রাস্তার পাশে পড়ে গেছি। আমি নিচে আর পরি আমার উপরে, ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। পরি আমার উপর থেকে উঠে, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই পরি চলে গেল, আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকেও বেশি কষ্ট হচ্ছে পরিয়ের কথাগুলো শুনে। আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞেস করছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম, রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো, তাদের বললাম খেতে ভালো লাগছে না। রুমে শুয়ে আছি, তখনই সিনহা আসলো। ভাইয়া তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই ও থাপ্পড় মেরেছে। এর জন্যই তুমি ভাত খেতে পারছো না? হ্যাঁ।
তোমার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া? আরে পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি গেলাম। আচ্ছা। আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো তোরা কত মিথ্যা কথাই বলবি, এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। সেদিনটা কখনোই আসবে না। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় আপুর বিয়ে, তাই অনেক কাজ করতে হবে। বরপক্ষ চলে এসেছে, আর আমি পরীকে দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে, আর ভাবছি কবে যে পরী আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, সব কাজিনরাই 2-1 দিনের ভিতরে চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বেরোলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু পরীকে দেখছি। হঠাৎ দেখলাম পরী মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে একটা রাস্তায়, পরী যাচ্ছে অন্য রাস্তায়। আমিও পরীর পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর পরীর মনে হলো যে অন্য রাস্তায় চলে এসেছে। পেছনে আমাকে দেখে বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিয়েছিস? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে এসেছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। এর ভিতর হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে পরী আমাকে জড়িয়ে ধরলো। আমি তো কারেন্টের শক খাওয়ার মতো হয়ে গেলাম। আমি কোনোদিনও কল্পনাও করি নাই যে পরী আমাকে জড়িয়ে ধরবে। তখনই সেই রাস্তা দিয়ে একজন লোক যেতেছিল। সে আমাদের এই অবস্থায় দেখেই চেঁচিয়ে লোক জড়ো করলো। তারা আমাদের এই অবস্থায় দেখে সবাই ভুল বুঝলো। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবর দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, পরীর বাবা, বাসার সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, পরীর বাবা, তাদের মান সম্মানের ব্যাপার, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবে। কিন্তু পরী আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই পরীর বাবা বলল, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি একদিন শুধুই হৃদয়ের বাবাকে অপমান করে এসেছি। তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসেবে সম্মান করে। আর হৃদয় অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। তারপর পরী বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসরঘর সাজিয়ে দিল। রাত 12টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। সবকিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি। তুই আর একটা কথা বলবি না। তোমার বয়ফ্রেন্ড আছে, আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? এতদিন পরীর করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ড আছে কথা শুনে। ঠিক আছে, তুমি শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতে থাকছি না। মানে বুঝলাম না তোমার কথা। এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো, তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। এই বলে পরী ঘুমাতে গেল। আমি কোনো রকম নিচে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। আজকেই সবাই চলে যাব। নাস্তা করার পর পরী আমার বাবাকে বলল, বাবা, বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয় নাই। আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর। তাই বলছিলাম কি, আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি, তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদমই চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের এখানে ভালোই থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা। আমি শুধু তাদের কথা শুনতে থাকলাম, কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্ব নেই। পরী এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাস করবে না। এর জন্যই রাতে পরী এভাবে বলেছিল। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেলাম, আর আমি পরীর সাথে ওদের বাড়িতে আসলাম। পরী আমাকে ওর রুমে নিয়ে গেল। রুমে নিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে বুঝতে পারছিস যে কি হবে। এর জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো। তুই যা ভাবতে পারিস। আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নিব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাঁচতেই হবে। সেদিন কোনো দিনই আসবে না। এই বলে পরী চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। পরী খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে পরীর আগেই আমি ঘুম থেকে উঠলাম। পরীর দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীকে অনেক সুন্দর লাগছিল।
চুলগুলো পরীর মুখে সামনে এসে পড়েছে। আমি একবার ভাবলাম চুলগুলো সরিয়ে দিব, তারপর আবার মনে হলো পরী যদি জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে, যা হওয়ার হবে। আমি তো পরীর স্বামী, বাইরে তো কেউ না, আর ও এখনও ঘুমিয়ে আছে। পরী চুলগুলো সরিয়ে দিলাম। পরীকে এত কাছ থেকে কখনোই দেখি নাই, তাই আর লোভ সামলাতে পারলাম না। পরী গেলে কিস করে দিলাম, আর তখনই পরী জেগে গেল। কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ কুত্তার বাচ্চা, তোদের মতো লুচ্চা বদমাইশ এছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলেই পরী চলে গেল। নাস্তা করে আমাকে রেখে গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মতোই কলেজে গেলাম। কলেজের বন্ধুদের কাউকে বলি নাই আমার আর পরীর ব্যাপারে। কলেজে গিয়ে দেখি পরী ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে, কিন্তু পরী কিছুই বলছে না। আড্ডা দিবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে আর ও কিছুই বলবে না? আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো ও অন্য কারোর বউ। না, আমি আর এসব দেখতে পারছি না। সোজা পরীর কাছে গিয়ে বললাম, পরী, তোমার সাথে আমার কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে এসে পড়বে আর তুমি কিছুই বলবে না? এই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। পরী, এই ছোট লোকটা কে যে আমাদের খারাপ বলছে? তুমি রাগ করো না রাব্বি, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বুঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে। আমি তো পরীকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? সকালে থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে গেছিল, এখন আবার একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে অনেক রক্ত বের হইতেছে। ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল, কিরে, তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। তারপর ওকে সব বললাম। চিন্তা করিস না, এখন তো পরী তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ কিন্তু 6 মাসের। 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে। তার আগেই ও তোর ভালোবাসা বুঝবে। ক্লাস করে বাসায় চলে আসলাম। পরী এখনও আসেনি, আর ওকে কলেজেও দেখিনি। পরীর বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে পরী যা খুশি তাই করছে। রাতে পরী বাসায় আসলো। এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসা আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না? তারপরও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে আর কার সাথে দেখা করবে তার কারণ আমাকে বলতে হবে। তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয় নাক গলাবি না। এটা বলেই পরী রুমে চলে গেল। আমি ভালো মনে হয় একটু বেশি ছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই যখন ও রাব্বির সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? পরী থাপ্পড়ের কারণে ঠোঁটের অনেকখানি কেটে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। পরী আমার আগেই চলে গেছে। কলেজে গিয়ে দেখি পরী ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর রাব্বি পরীর কাঁধে হাত রেখে কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই রাব্বি আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই পরীকে বিরক্ত কেন করিস? পরী তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরেই তো তোকে ডিভোর্স দিবে। তারপরও তুই কেন পরীকে ডিস্টার্ব করিস? কেন ওর পিছু ছাড়ছিস না? মুখ সামলে কথা বলো রাব্বি। পরীকে ভালোবাসি বলে ওর করে অপমান সহ্য করি, কিন্তু তুই সেই সুযোগ পাবি না। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতো ছ্যাঁচটা আর আমি কখনোই দেখি নাই। কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি? রাব্বি আমার বাবা মাকে নিয়ে কথা বলেছে, তাই মেরেছি। রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মা টাকার লোভে তোকে আমার পিছু লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলের পেছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো এমনই। তোর সাহস কি করে হয় আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজ ক্যাম্পাসে মারামারি করো? স্যার, হৃদয় আমাকে অনেকদিন থেকেই বিরক্ত করেন, আজ আমার গায়ে হাত দিয়েছে। তারপর রাব্বি কিছু বলতে গেলে রাব্বিকেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই পরীর বন্ধু, সবাই পরীর কথায় সায় দিচ্ছে। হৃদয়, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এটা আমি আশা করিনি। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তারপর আমাকে কলেজ থেকে বের করে দিয়েন না স্যার। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি,
কিন্তু মনে রেখো এটাই লাস্ট। এই বলে স্যার চলে গেল। তারপর আমি পরীকে বললাম, তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তোর করে অপমান সহ্য করছি। আজকে তুই আমার মা বাবা আর কলিজার টুকরো বোনকে অপমান করেছিস। এরপর তোকে আমি কোনোদিন মাফ করব না। এখন তো তোর প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কখনো আসবে না। দেখা যাবে 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই বলে চলে আসলাম। সরাসরি আমার বাসায় আসলাম। গিয়ে আমার বাবা মাকে সব খুলে বললাম। কিন্তু এতদিন এত কষ্টে ছিলি, আমাকে বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে। যাক, এতদিনে ছোট লোক পিছু ছাড়লো, এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো বাবা। তা তোমার আর কিছুদিন পরে আসার কথা ছিল? কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তা তুই একা কেন? হৃদয় কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? এ তুই কি করেছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও রাব্বির গায়ে হাত তুলেছে। ভুলে যাস না, ও এখন তোর স্বামী। শুধু 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। তুই আবারও ভুল করছিস। মেয়েদের বিয়ে একবারই হয়। ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারাই চায় তার মেয়ে সুখে থাকুক। আমি শুধু তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি রাব্বির সাথে সুখে থাকবো। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যাতে পস্তাতে না হয়। রাতে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে পারলো পরি আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর জুয়েল বলল, যা হয়েছে সবকিছু ভুলে যা, তুই নতুন ভাবে শুরু কর। তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন পরির জন্য কোনো ভালোবাসা নেই, তাই এখন আর ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আগের মতোই সবার সাথে আড্ডা দিব। ভালো বলেছিস, ওই মেয়ের জন্য কেন তুই কষ্ট পাবি? আচ্ছা এখন চল ক্লাসে যাই। চল। আমাকে দেখে সবাই অনেক অবাক হয়েছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকে আমাকে কলেজে দেখেছে বলে ক্লাস করে কলেজের ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। তখনই দেখলাম পরি আর তার বন্ধুরা আমাদের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে জুয়েল ফোন দিল। কিরে কই তুই? কেন বাসায়? ও তাড়াতাড়ি মামার চায়ের দোকানে আয়। কেন? সবাই এসেছে, আড্ডা দিব তাই। ওকে আসতেছি। রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে চলছিল কলেজে। আমি আর পরির দিকে তাকাইও না। এভাবে 5 মাস চলে গেল। ডিভোর্সের আর 1 মাস বাকি আছে। এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে ভুলে থাকতে। এখন আর পরির প্রতি কোনো ভালোবাসা নেই। আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা এমনি মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফেলে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সবকিছু বিরক্ত লাগছে। কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বলে ভুল হবে। ওর কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না, জানি না এমন কেন হচ্ছে। এর মধ্যেই রাব্বি বলল, কি হয়েছে পরি? আমার আবার কি হবে? না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছো। ফালতু কথা বলবে না তো। আমি কোনো পরিবর্তন হইনি, আগের মতোই আছে। আর সব সময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। রাগ কেন করছো? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আর তোমার এসব ফালতু কথা বলা বাদ দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বাদ দিলাম, তারপর রাগ করো না প্লিজ। চলো কোথাও থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না। চল পড়ি, সবাই যাব। আচ্ছা চল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে থাকলাম। আমি কি সত্যিই বদলে গেছি? কিন্তু কেন? কিছুদিন ধরে দেখছি আমি হৃদয়কে নিয়ে বেশি ভাবছি, ওকে নিয়ে বেশি চিন্তা করছি, অনেক মিস করছি। যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরো বেশি মনে পড়ে যায় ওর কথা। আর কিছু ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। বন্ধু দেখ, পুরীর জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস? কার কথা বলছিস? হৃদয়। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু তারপরও কেন জানি চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস? কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না, আমি তো রাব্বিকে ভালোবাসি। তুই মুখে বলছিস সে কথা, কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে।
তুই হৃদয়কে ভালোবেসেছিস। না, এটা কখনো হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি। পরি চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। চলো। পরি, সন্ধ্যায় তৈরি থেকেও, আমি তোমাকে নিয়ে যাব কোথায়? পার্টিতে। আচ্ছা, আমি রেডি থাকবো। বাসার ভেতরে চলে আসলাম। এতক্ষণ যাও ভালো ছিলাম, বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল। তুই কোনো কিছু চিন্তা করিস না মা। না বাবা, আমার কিছুই হয়নি। আমি রুমে গেলাম। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম। এর ভেতরে রাব্বি ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না। সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। পরি চলো ডান্স করি। আমার ভালো লাগছে না। আরে চলো, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে। আমি করব না, প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে আজ পরি? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন জানি লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি, আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুধু আজকে ভালো লাগছে না তা কিন্তু নয়, যখন সবাই মিলে আড্ডা দেই তখনও তুমি মন মরা হয়ে থাকো। আর ওই দিন তুমি ঘুরতে যেতেও চাওনি। আর তার থেকে বড় কথা হলো, তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না। আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থাকো। রাব্বি চলে গেল। একটু পর আবার এসে বলল, আসো ড্রিঙ্ক করি। আমার ভালো লাগছে না আজকে। রাব্বি প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে। মানে কি বলতে চাইছো তুমি? যা বলছি ঠিকই বলেছি, এখন তো গায়ে লাগবেই। তা হৃদয় তোমাকে বাসর রাতে কি এমন দিয়েছিল যার জন্য ওকে এখনো ভুলতে পারছো না? চুপ করো রাব্বি, আর একটা বাজে কথা বলবে না। অনেক হয়েছে, আর একটা বাজে কথা বলবি না। তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়া সত্ত্বেও ওকে ভুল বুঝেছি। দিনের পর দিন ওকে অপমান করেছি, তারপরও ও কিছু বলে নাই, কারণ ও আমাকে ভালোবাসতো। আমি ওর বিয়ে করা বউ থাকা সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর কখনোই তুই আমার সামনে আসবি না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে? ডিভোর্সের তো আর 10 দিন বাকি। ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। না, আমি ওকে কিছুতেই ডিভোর্স দিব না। দরকার হলে মারা যাব, তারপরেও না। সকালে আমার সব জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম। বাসা থেকে বের হব, তখনই বাবা বলল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা? শ্বশুর বাড়িতে। মানে? আমি হৃদয়দের বাড়িতে যাচ্ছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জানি না ও আমাকে মাফ করবে কিনা। আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা, তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা। তাহলে চল, আমিও তোর সাথে যাব। না বাবা, ভুল যেহেতু আমিই করেছি, তাই আমায় তা ঠিক করতে হবে। আমি গেলাম। আচ্ছা যা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করতেছি, তখনই কে যেন কলিং বেল বাজালো। বাবা গিয়ে দরজা খুলে দিল। তুমি এখানে কি চাও? আমাকে মাফ করে দিন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি তা মাফের অযোগ্য, তারপরও একটি সুযোগ দিন বাবা। হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করেছো। আমি মানছি আমি অনেক ভুল করেছি, তারপরও আমাকে শেষবারের মতন একটা সুযোগ দিন বাবা। আমি কথা দিলাম বাবা, আর কোনো দিন এমন কাজ করব না। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে আরে, কাঁদতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমরা অনেক খুশি। আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আসো ভিতরে আসো। ও এখানে কেন বাবা? ও থাকবে না তো কে থাকবে? এটা তো ওরও বাড়ি। মানে? দেখ বাবা, পরি ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মাফ করে দে। আবার নতুন কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে? সাপকে বিশ্বাস করা যায়, তবু আমি ওকে বিশ্বাস করি না। হৃদয় আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমাকে মাফ করে দাও প্লিজ। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার হাত ধরার অধিকার তোর নেই। হৃদয়, ওর সাথে এই রকম ব্যবহার কেন করছিস? পরিমা, তুমি খেতে এসো। ওর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি গেলাম। এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই পরীকে মাফ করলেও আমি করব না। অনেক ভালোবাসতাম ওকে, তাই তো ওর সব করা অপমান মুখ বুজে সহ্য করতাম। কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। বাইরের হোটেল থেকে নাস্তা করলাম, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় গেলাম।
কলিং বেল বাজানোর পর পরি এসে দরজা খুলল। তুই এখনো এখান থেকে যাসনি কেন? তোকে আমার সহ্য হয় না, যা তুই এখান থেকে। আমি আমার স্বামীর বাড়িতে আছি, যাব কেন? চুপ কর। কে তো স্বামী? 6 মাস পূরণ হলেই তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে শেষবারের মতন একটা সুযোগ দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর এরকম জীবনেও করব না, কথা দিচ্ছি। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করব, দরকার হলে তোমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবো। তারপরেও আমাকে ডিভোর্স দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার তোর অভিনয় করা বন্ধ কর, আমি তোকে আর বিশ্বাস করছি না। এই বলে নিজের রুমে যেতে লাগলাম। তখনই বাবা বলল, তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন ছিলি? আর এখন এসেই পরীর সাথে চিল্লাচিল্লি করছিস? বাবা তুমি যতই বলো না কেন, আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না। চুপ কর, মেয়েটি তোর জন্য সেই সকাল থেকে না খেয়ে বসে আছে। যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। এটা ওর একটা ফাঁদ। দেখো কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে, আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না। এই বলে রুমে চলে আসলাম। অনেকক্ষণ পর পরিও রুমে আসলো। তুই এই রুমে কেন এসেছিস? বারে, এটা তো আমারও রুম। তোর রুম মানে? এটা শুধু আমার রুম, তুই এখান থেকে বের হ। হৃদয় প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম করব না। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি, ছোট লোক বলে অপমান করেছিলি, আর এখন সেই তুই আমায় জড়িয়ে ধরেছিস? তোর কি মনে হয় তুই আমায় জড়িয়ে ধরলে আমি তোর মায়ায় পড়ে যাব? কখনোই না। ভালোভাবে বলছি, কাল সকালে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তা তো সেই রাব্বির খবর কি? আমি আর ওকে ভালোবাসি না, ওর প্রতি শুধু আমার মোহ ছিল। কি গ্যারান্টি আছে কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি? তোর মতো মেয়েরা এছাড়া আর কি করতে পারে? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। তোর ন্যাকা কান্না বন্ধ করে এখনই রুম থেকে বের হ, আমি ঘুমাবো। কোথায় যাব? আর এটা তো আমারও রুম। আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ ভাববে। তারপর বললাম, থাক, তোকে রুম থেকে বের হতে হবে না, এই রুমে নিচে শুয়ে পড়ো। আর মনে থাকে যেন বিছানায় আসার চেষ্টাও করবি না, আসার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পরি আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা করতে সাহায্য করতেছে। ভালোই, মা বাবার বোনকে পটিয়ে ফেলেছে, কিন্তু আমি ওকে কোনোদিনও মাফ করতে পারবো না। ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য কাঁদতে হবে, আর আজ সেই দিন এসে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, বাবাকে গিয়ে বললাম, বাবা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে? আর কতদিন থাকবে মানে? ও আমাদের বাড়ির বউ, তাই সব সময় আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। ও বাসর রাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই 6 মাস শেষ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি যা বলবে আমি তাই করব, দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবো। তারপরও আমাকে ডিভোর্স দিবে না প্লিজ। তোর মতো কাজের মেয়ের আমাদের দরকার নেই। হৃদয় চুপ কর, ওর সাথে এইরকম ব্যবহার করছিস কেন? আর একটা কথাও এখানে হবে না, চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা, আর এটা আমার আদেশ। রিক্সা থেকে নাম। নামবো কেন? এখনো তো কলেজ আসেনি। তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব? কখনো না। আর এখন এখান থেকে নেমে তুই তোর মতো কলেজে যাবি, আর আমি আমার মতো কলেজে যাব। খবরদার, যদি তুই কলেজে আমার সাথে কথা বলতে আসিস তাহলে খুব খারাপ হবে। তারপর ওকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েলকে বললাম, দোস্ত একটা মহা বিপদে পড়েছি আমি। পরি আমাদের বাড়িতে চলে এসেছে আর বলে কিনা আমি ওর স্বামী, এটা ওর শ্বশুর বাড়ি। তার মানে পরি তোকে কি মেনে নিয়েছে? তাহলে তো আর কোনো সমস্যায় থাকলো না। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি ওকে কখনো ভালোবাসবো না। তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে? কিছুই ভুলিনি আমি, সব কিছুই আবার মনে আছে। কিন্তু তোর এটা মনে রাখতে হবে যে পরি তোর বিয়ে করা বউ। শুধু আর কিছুদিনের বউ, 6 মাস পূর্ণ হলেই তো ওকে ডিভোর্স দিয়ে দিব। মাথা খারাপ হয়ে গেছে তোর? যখন সব কিছু ঠিক হয়ে গেছে তখন আবার ওকে ডিভোর্স কেন দিবি? ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এটা ওর কোনো ফাঁদ। ওকে আর আমি বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার জন্য তোকে পস্তাতে হবে। যাই হোক, এখন এসব বাদ দে তো, চল ক্লাসে যাই। চল। ক্লাস করে আমিও একাই বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাবা জিজ্ঞেস করলো, কিরে তুই একা কেন, পরি কোথায়? পরীর ক্লাস এখনও শেষ হয় নাই। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে শুয়ে আছি। অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো কোনো উষ্ণ ছোঁয়ায়। তাকিয়ে দেখি পরি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে অনেক সুন্দর লাগছে। ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু আমার মন তা বাধা দিল। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছে থেকে সরিয়ে দিলাম।
আর বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? তুমি আমার স্বামী, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন? চুপ। আর একবারও তুই আমাকে স্বামী বলবি না। আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসবো? আর শোন, আজকের পর আর আমাকে জড়িয়ে ধরার চেষ্টাও করবি না। তুই মাত্র আর কিছুদিন এ বাড়িতে আছিস। 6 মাস পূর্ণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি উকিলের সাথে কথা বলেছি। দয়া করে আমাকে ডিভোর্স দিও না। আমি আর কখনো তোমাকে জড়িয়ে ধরবো না। তুমি যা বলবে তাই করব। তোর ন্যাকা কান্না বন্ধ কর, আর এখন এই রুম থেকে বের হ। পরি এখন বাসার সব কাজ করে, মাকে আর কিছুই করতে দেয় না। মাঝে মাঝে ভাবি ও কেন এমন করছে। তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে? না, তা কি করে হয়? ও তো রাব্বিকে ভালোবাসে। রাব্বির জন্যই তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আমাকে অনেক অপমান করেছিল। কিন্তু ও যদি আমাকে ভালোই না বাসে, তো তাহলে এতদিন আমাদের বাড়িতে থাকতো না, আর বাসার সব কাজ করতো না। আমি ওকে তো অপমান করি, তারপরেও কিছু বলে না। তাহলে কি সত্যি পরি আমাকে ভালোবাসে? না, এটা ওর কোনো ফাঁদ। এভাবে চলছিল। অনেক অপমান করি ওকে, তারপর বাড়ি থেকে যায় না। ডিভোর্সের আর 2 দিন বাকি। সকালে নাস্তা করে অনিচ্ছা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম। প্রতিদিনের মতো আজকেও পরীকে কলেজের আগে নামিয়ে দিলাম। তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েল বলল, আর মাত্র 2 দিন আছে, তা কি সিদ্ধান্ত নিলি? কিছুই ভাবতে পারছি না। ওকে তো অপমান করি, তারপরও আমাদের বাসায় থেকে যায় না। তখন মনে হয় ও আমাকে ভালোবাসে, কিন্তু তখনই ওরা রাব্বির মেলামেশা মনে পড়ে যায়। আমাকে করা ওর অপমানের কথা মনে পড়ে যায়, তখনই খুব ঘৃণা হয়। কিছুই ভাবতে পারছি না। চল ক্লাসে যাই। ক্লাস করে ক্যাম্পাসে হাঁটতেছি আর ভাবতেছি, তখনই একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি রাব্বি আর পরি হাত ধরে কথা বলছে, আর পরিও ওর সাথে কথা বলছে। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। পরির কাছে গিয়েই ঠাস ঠাস, এই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলি। আমি আগেই বলেছিলাম তুই নতুন কোনো প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস। তোদের মতো মেয়েরা কখনো ঠিক হয় না। হৃদয় আমার। চুপ। তুই আর একটা কথা বলবি না। তোর এই নোংরা মুখে আমার নাম নিবি না। আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নেব, কিন্তু তুই তার যোগ্য না। আর কালকেই তোকে ডিভোর্স দিয়ে দিব। কাল তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি, তারপর আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না। এই বলে ওখান থেকে চলে আসলাম। আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। বাসা আসার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। ভাবছি পরি আবার আমাকে ধোকা দিল। আমি তোর কাছে যাইনি, ও তো আমার কাছে এসেছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি পরি আমার রুম পরিষ্কার করছে। ওকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। তোর কি কোনো লজ্জা শরম নেই? বাইরে ছেলের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাড়িতে এসেছিস। আসলে তো চরিত্রে ঠিক নেই। আমাকে মাফ করে দাও হৃদয়। আমি ওর সাথে কথা বলতে চাইনি। তোর আর কোনো কথা বলার দরকার নেই। তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ। তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই। তুই যদি বাসা থেকে চলে না যাস, আমি নিজেকে নিজেই শেষ করে দিব। কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। তোমার নিজেকে শেষ করতে হবে না, তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই। তুমি তো আমার কোনো কথা শুনলে না। তবে একটা কথা কি জানো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। এই বলে পরি বাসা থেকে চলে গেল। পরি চলে যাওয়ার পর বাবা আমার রুমে এসে বলতে লাগলো, পরি এইভাবে চলে গেল কেন? ওকে আমি চলে যেতে বলেছি। আমাদের বাড়িতে আসা এসব ওর নাটক ছিল। ও এখনও রাব্বিকে ভালোবাসে। আজকে কলেজে রাব্বি ওর হাত ধরে কথা বলতে দেখেছি। যেটা হয় আমরা সেটা দেখি না, আর যেটা না হওয়ার সেটাই আমরা দেখি। তোরও ঠিক এমনটাই হয়েছে। তুই পরির সব কথা শুনতি, তারপর সিদ্ধান্ত নিতি, কিন্তু তুই তো ওর কোনো কথাই শুনলি না। এতদিন ও এই বাড়িতে রয়েছে, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অভিনয় করছে, কারণ ওর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি। একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় ভুল করলি। এই বলে বাবা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উকিলের কাছে গেলাম। উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করে আমি পরির বাড়িতে যেতে লাগলাম। রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখনই পিছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি রাব্বি। তুই আমায় কেন ডেকেছিস? এই দেখ ডিভোর্স পেপার, আজ থেকে আমি আর তোদের মাঝে দেওয়াল হয়ে থাকবো না। তুই পরীকে ভুল বুঝছিস। মানে? ওই দিন আমি পরীকে কথা বলার জন্য ডেকেছিলাম, পরী রাজি হয়নি। আমি ওকে জোর করছিলাম। আসলে আমি পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম। আমি পরীকে মন থেকে ভালোবাসিনি। ওর প্রতি শুধু আমার একটা মোহ ছিল। ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকে, আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। আর তখনই তুই এসে ভুল বুঝলি। পরীকে কিছু বলার সুযোগই দিলি না। পরী সত্যি তোকে অনেক ভালোবাসে রে। এটা শোনার পর আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললাম। তাড়াতাড়ি পরীদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি
দরজা খোলা। বাড়ির ভিতরে কাজের লোক আছে, আর আমি পরিদের বাড়িতে ছিলাম বলে সবাই আমাকে চেনে। তাদের কাছে কিছু না জিজ্ঞেস করেই সোজা পরির রুমে গেলাম। গিয়ে দেখি পরির রুমে নেই, বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে কোথায় গেল পরি? তখনই টেবিলের উপর একটা কাগজের দিকে চোখ গেল। কাগজটা উঠিয়ে পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, হৃদয়, আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপার সই করাতে আসবে, কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব বলো? আমি তো তোমায় অনেক ভালোবাসি। আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি, হয়তো মাফের অযোগ্য, কিন্তু বিশ্বাস করো রাব্বির সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু ওই দিন আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। তুমি আমার কোনো কথা না শুনে ভুল বুঝলে। আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। ইতি, পরি। চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটা ভিজে গেল। দৌড়ে নিচে নেমে কাজের লোকদের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে পরীর কাছে গেলাম। হাসপাতালে গিয়ে পরীর বাবাকে জিজ্ঞেস করলাম পরীর কী অবস্থা। বলল যে এখন বিপদমুক্ত। আমি গিয়ে কথা বলতে পারি পরীর সাথে? আমি উপরের রুমে গেলাম। আমাকে দেখে বলতে লাগলো, পরী, ডিভোর্স পেপারে সই করাতে এসেছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমার মাফ চাইতে হবে না। আমি আর কিছুই বললাম না, শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে আমাদের বাসায় নিয়ে গেলাম। রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল। কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার। লাইট অন করে দেখি বাসর ঘরের মতো সাজানো, আর পরী খাটের উপর বধূ সেজে বসে আছে। দরজা আটকে পরীর কাছে যেতে লাগলাম। পরী এসে আমাকে সালাম করলো। তারপর দুজনে উজু করে নামাজ পড়লাম। পরী বলল, এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। ঠিক আছে মহারানী। তারপর লাইট অফ করে পরীর কাছে গেলাম। অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো। কাল থেকে শুরু হবে এক নতুন সকালের।